Now regarding the treatment of ulcer. So in case of spreading ulcer, আমরা কি বলছি, after obtaining the pass, যেহেতু spreading ulcer obviously there should be pus or discharge. Frank patchও থাকতে পারে, serosanguineous dischargeও থাকতে পারে. Whatever may be, obviously there should be a discharge. এখন you should have to collect the discharge and should be sent for culture and sensitivity with an idea that there should be a report from the laboratory that such type of organism is harboring there and what are the antibiotics sensitive for that organisms. If we can get the report, then it is very easy for us to combat the infection. Appropriate antibiotic dile organism gulo kill hoye jabe and will be healed. সেজন্য বলছি after obtaining pus for culture sensitivity report, appropriate antibiotics are given. Many solutions are available to treat this slab such as hydrogen peroxides and usual. এখন আমাদের একটা উন্ডে, স্প্রেডিং উন্ডে কি থাকে, একটা ডিসচার্জ থাকছে, আরেকটা থাকছে কি স্ল্যাব থাকে, দ্যাট ইজ নেক্রোটিক টিস্যু থাকে, অ্যান্ড বিনিথ দি নেক্রোটিক টিস্যু দেয়ার রিমেন্স দি হেলদি টিস্যু। এই নেক্রোটিক টিস্যুটা কেন সৃষ্টি হচ্ছে? ডিউ টু দি অর্গানিজম, ওরা ওই টিস্যুটাকে ড্যামেজ করে দিচ্ছে এবং সেখানে আমাদের নেক্রোটিক টিস্যু তৈরি হচ্ছে। তাহলে ওই উন্ডটা হিল করতে হলে আমাদের কি করতে হবে? কমন সেন্সে অ্যাপ্লাই করো যে উই শুড হ্যাভ টু কিল দ্য অর্গানিজম অ্যাজ ওয়েল অ্যাজ উই শুড হ্যাভ টু এলিমিনেট দি স্ল্যাব অ্যান্ড ডেড অ্যান্ড ডেব্রিজ টিস্যুস। ওকে, তো এটা করতে পারলে তখন আমাদের হেলদি টিস্যু অ্যাডভান্স করবে এবং উন্ডটা হিল করবে। এখন আমরা অর্গানিজমকে কিল করার জন্য কালচার সেন্সিটিভিটি রিপোর্ট আমাদের কাছে প্রয়োজন, সেটা দেখে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিলাম। নাও যে সময় স্ল্যাব থাকে, এই স্ল্যাবগুলোকে আমরা eliminate করার জন্য two types of fluid we uses, one is hydrogen peroxide and another one is usual. And the mechanism of hydrogen peroxide that they help us we have discussed in last class. And what the usual do, usualটা হচ্ছে এটা তোমাকে যে নেক্রোটিক টিস্যুগুলোকে ওরা লিকুইফাই করে দেয়, and যখন ওরা লিকুইফাই করে দিচ্ছে তখন অল আর ওয়াশ আউট, সো তখন আমাদের কাছে আমরা একটা হেলদি টিস্যুর চেহারা দেখতে পাচ্ছি। এই দুই মেকানিজমে ডেড অ্যান্ড ডিভাইডলেস টিস্যুকে আমরা ট্রিটমেন্ট করি, দ্যাট ইজ লোকাল ড্রেসিং করি। উই ইউজেস দি টু ম্যাটেরিয়ালস আইদার হাইড্রোজেন পারঅক্সাইড অর ইউজুয়াল ফর দি মানে ট্রিটমেন্ট অফ দি ডেড অ্যান্ড ডিভাইডলেস টিস্যু। ক্লিয়ার? এখন দুটো জিনিস দেখো, হাইড্রোজেন পারঅক্সাইড আমার ওখানে নেসেন্ট অক্সিজেন লিবারেট করে অর্গানিজমগুলোকে কিল করছে, আবার ইউজুয়াল কি করছে, নেক্রোটিক টিস্যুগুলোকে খেয়ে ফেলছে। তাহলে দুটোই কিন্তু আমাদের জন্য ভদ্র মানে আপনজন না কেউ। আপ টু সার্টেন লিমিট দে আর হেল্পফুল ফর আস, সো উই শুড হ্যাভ টু কশাস রিগার্ডিং দেয়ার ইউজ, দ্যাট যে যখন দেখা যাবে যে ডেড টিস্যুটা আর নাই উন্ডে, তখনই কিন্তু আমার ওদের ইউজটাকে বন্ধ করতে হবে। যদি গ্রানুলেশন টিস্যু তৈরি হচ্ছে সে সময় যদি আমরা ওই দুটো জিনিস ইউজ করে থাকি, তাহলে অবভিয়াসলি দে উইল মেক হার্ম, উনটা আমাদেরকে ওইভাবে তখন হেলদি হতে দিবে না। সামটাইমস আমরা দেখি কি যে গ্রানুলেশন টিস্যু খুব র্যাপিডলি তৈরি হয়ে গেছে, সারাউন্ডিংস থেকে যে স্কিনের যে এক্সটেনশন হবে তার চাইতে বেজের গ্রানুলেশন টিস্যুগুলো বেশি প্রোগ্রেস করে গেছে, সো দ্যাট তারা একটা ফ্লোরের উপরে উঠে গেছে। তো ওই ক্ষেত্রগুলোতে গ্রানুলেশন টিস্যুগুলোকে আমরা স্ক্রাবিং করে উঠাই দেই, আস্তে আস্তে হিল করে উনটাকে রেডি হয়ে যায়। নাও রিগার্ডিং দ্য ট্রিটমেন্ট অফ হিলিং আলসার্স, regular dressings are done for a few days with antiseptic creams such as liquid iodine, zinc oxide or silver sulfur diene preparations. যে উনটাকে আমরা হিলিং স্টেজে নিয়ে এসেছি, যেখানে আর নেক্রোটিক টিস্যু নাই, সেটাকে তো আমরা হিলিং উন্ড বলবো। এবার হিলিং উন্ডে কি আমরা কোনো ড্রেসিং করব না? ইয়েস, উই শুড ডু ড্রেসিং দেয়ার অ্যান্ড উই উড অ্যাপ্লাই দি অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম। মার্কেটে অনেক অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম পাওয়া যায়, আমরা পভিডন আয়োডিন ইউজ করতে পারি, জিঙ্ক অক্সাইড ও সিলভার সালাজিন প্রিপারেশন ইউজ করতে পারি, আমরা মিউপ্রাসিন ইউজ করতে পারি। দেয়ার আর মেইনলি অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়েন্টমেন্টস, যেগুলো ওয়েন্টমেন্ট আর ক্রিম আছে যেগুলো আমরা উন্ডের উপরে অ্যাপ্লাই করতে পারি। এ সোয়াব ইজ টেকেন টু রুল আউট দি প্রেজেন্স অফ স্ট্রেপ্টোকক্কাস হেমোলাইটিকাস হুইচ ইজ এ contraindication for the skin grafting. The ulcer, if the ulcer is small, it heals by itself with epithelialization from the cartilage of the ulcer. If the ulcer is large, free split graft is applied. তাহলে এবার দেখো, যখন হিলিং স্টেজে এসে গিয়েছে
যদি উনটাকে ছোট হয়ে থাকে তাহলে মার্জিন থেকে স্কিন এপিথেলাইজেশনটা হয়ে উনটা ক্লোজ হয়ে যাবে, আমাদের পেশেন্ট উনটা হিল করে গেল। বাট যদি এটা লার্জ হয়ে থাকে দেখা যাবে যে না, এটা সাইড থেকে এসে এপিথেলাইজেশনটা হতে একটু ডিফিকাল্ট হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব, স্কিন গ্রাফট করব, মানে ওই জায়গাটাকে ঢেকে দেব। বাট বিফোর ডুইং স্কিন গ্রাফট ইউ মাস্ট বি শিওর দ্যাট দিস wound is not contaminated. So again you should do a ulcer sensitivity from the tissue fluids, so that, কারণ আমরা জানি যে স্ট্রেপ্টোকক্কাস হেমোলাইটিকাস একটা অসভ্য একটা অর্গানিজম, ও একটু চান্স পেলে নড়তে চায় না। তো যদি আমরা ওটাকে স্কিন দিয়ে গ্রাফট করে দেই, ওর নিচে যদি ও থেকে থাকে তো আবারও বাসা বাঁধবে। সো যখন তুমি ফ্রি হলে যে আওয়ার wound is free of organisms, then you close the, মানে you wrap the wound with flap grafting, ঠিক আছে? নাও ট্রিটমেন্ট অফ দি ক্রনিক আলসার, এইটা হচ্ছে একটা মানে পিকুলিয়ার জিনিস। এই ক্রনিক আলসারটাকে, দিজ আর দি আলসারস হুইচ ডু নট রেসপন্ড টু কনভেনশনাল মেথডস অফ ট্রিটমেন্ট। তাহলে আমাদের কনভেনশনাল মেথডটা কি হলো, উন্ডে ড্রেসিং করতে হবে উইথ আইদার হাইড্রোজেন পারক্সাইড অর ইউজুয়াল। এরপরে যখন ওটা হিলিং স্টেজে আসবে তখন ওটাকে আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম আমরা অ্যাপ্লাই করব, গ্রাজুয়ালি এটা হিল করবে অথবা স্কিন গ্রাফট করবে। এগুলো হচ্ছে আমাদের ইউজুয়াল মেথড। বাট এই মেথড যদি ফেল করে তাহলে কি হচ্ছে যে সাম স্পেশাল ফর্মস অফ ট্রিটমেন্ট আর অ্যাভেলেবেল, আউট দেয়ার ইউজফুলনেস ইজ ডাউটফুল, দে আর অ্যাজ ফলোজ। তাহলে সেই উনগুলোকে তো সারতে হবে না, ওগুলোকে রেখে দিতে হবে। সারতে তো অবশ্যই হবে, তাহলে এখানে আদার্স কিছু মেথড উই হ্যাভ টু অ্যাপ্লাই। হোয়াট আর দোজ মেথডস? সেখানে আমরা কি করতে পারি, আমরা ইনফ্রারেড রেডিয়েশন দিতে পারি, শর্ট ওয়েভ থেরাপি দিতে পারি, আলট্রাভায়োলেট রেস ডিক্রিজেস সাইজ অফ দি আলসার। তো যদি ইনফ্রারেড রেডিয়েশন করি, আলট্রাভায়োলেট অথবা শর্ট ওয়েভ থেরাপি দেই, তাহলে উন্ডের সাইজটা আস্তে আস্তে ছোট হয়ে আসে। অ্যামনিয়ন হেল্পস ইন এপিথেলাইজেশন, তাহলে এই অ্যামনিয়নটা দিয়েও কিন্তু অনেক সময় ট্রিটমেন্ট করা হয়। এবং আমরা তোমাদের লেভেলে যখন ছিলাম বা তোমাদের কিছু মানে আমরা যখন ডাক্তার হয়েছি তখন এই অ্যামনিওটিক মেমব্রেন দিয়ে আমরা উন্ড ড্রেসিং করতাম ফ্রিকোয়েন্টলি। তখন হসপিটালগুলোতে এখন যেমন ব্লাড ব্যাংক আছে, ওখানে এখন ব্যাংক থাকতো, সেখানে অ্যামনিওটিক মেমব্রেনগুলো প্রিজার্ভ করে রাখা হতো। এই মেমব্রেনগুলো উন্ডের উপরে দিয়ে দিলে স্কিন গ্রাফটিংয়ের মতো কাজ হতো, বিশেষ করে বার্ন উন্ডের ক্ষেত্রে খুব ভালো কাজ পাওয়া যেত। বাট নাওএডেজ এখন এত বেশি ভালো ভালো সব ট্রিটমেন্ট মডেল মানে হয়ে আসছে, মার্কেটে এসছে, আমরা এখন অ্যামনিওটিক মেমব্রেনের ইউজটাকে লিমিটেড করে ফেলেছি। ওকে, আচ্ছা, তারপরে কোরিয়ন হেল্পস ইন দি ফরমেশন অফ গ্রানুলেশন টিস্যু। দিস আলসার্স আলটিমেটলি মে রিকোয়ার স্কিন গ্রাফটিং। এবং এই পর্যায়ে করে যখন উনগুলোকে আমরা একটা অ্যামনিওটিক মেমব্রেন যখন আমরা ইউজ করলাম, এরপর অথবা আলট্রাভায়োলেট রেডিয়েশন দিলাম, দেওয়ার পরে উনটা যখন ছোট হয়ে আসলো, ওই পর্যায়ে যে আলটিমেটলি আমাদেরকে স্কিন গ্রাফটিং করলে ইট উইল বি অল রাইট। What are the causes of ulcer? There are common causes and uncommon causes and rare causes. The common causes এর ভিতরে আমরা কি বলছি, ভেরিকোস আলসার, আর্টারিয়াল আলসার এন্ড ডায়াবেটিক আলসার, ঠিক আছে? তাহলে কমন কজের ভিতরে হচ্ছে ভেরিকোস আলসার, আর্টারিয়াল আলসার এন্ড ডায়াবেটিক আলসার। আর আনকমনের ভিতরে আছে নিউরোজেনিক আলসার, ট্রপিক্যাল আলসার, post thrombotic ulcer and malignant skin ulcer. What are the skin malignant ulcers? Very good, very good, very good. আর রিয়ার কজের ভিতরে আছে কি, মার্টুলিস আলসার অ্যান্ড বিজিনিস ডিজিজ। এগুলো খুব রিয়ার থিং, এগুলোকে আমরা মানে তোমরা জেনে রাখো, দিজ আর দি রিয়ার কজেস ফর আলসার। নাও ডিফারেন্স বিটুইন দি আর্টারিয়াল অ্যান্ড ভেনাস আলসার। যে আর্টারি আমাদের ডিস্টাল পার্টে যে আলসার হয়, ইট মে বি ডিউ টু আইদার আর্টারিয়াল কজ অর মে বি ভেনাস কজ। বাট এটাকে ডিফারেন্সিয়েট করার, ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করার কিছু ওয়ে আছে। সেটা কি, ফার্স্ট থিং দেখো, লোকেশন, পেইন, নাম্বার অ্যান্ড শেপ, ডেপথ, পিগমেন্টেশন, নেচার অফ দি ভেসেলস। এই কয়েকটা পয়েন্ট দিয়ে আমরা খুব সহজেই আমরা ডিফারেন্সিয়েট করতে পারি হুইচ ওয়ান ইজ দি আর্টারিয়াল আলসার অ্যান্ড হুইচ ওয়ান ইজ দি ভেনাস আলসার। তো নাও আর্টারিয়াল আলসারের ক্ষেত্রে লোকেশনটা কোথায় হবে, টিপস অফ দি টোজ। প্রথম কথা যে তুমি একটা পেশেন্ট এসছে তোমার কাছে, টিপস অফ দি টোজে আলসার আছে, তুমি প্রথমেই চিন্তা করো ইট মে বি আর্টারিয়াল আলসার, বিকজ ইট ইজ দ্য কমন সাইট ফর আর্টারিয়াল আলসার। আর ভেনাস আলসার যদি আসে
মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল সাইড অফ দি লেগ। তোমার পায়ের মিডিয়াল অথবা ল্যাটারাল সাইড অফ দি লেগে আলসার নিয়ে এসেছে, তুমি চোখ কান বুঝে ভাবো ইট ইজ অবভিয়াসলি ডিউ টু ভেনাস আলসার, ঠিক আছে। আর টিপ অফ দি টোজে যদি আলসার থেকে থাকে, কমন কজ হচ্ছে আর্টারিয়াল আলসার, মেবি ডিউ টু আদার রিজন, বাট কমনলি আমরা এটা অ্যাজিউম করি। আচ্ছা, পেইন, arterial ulcer is very painful, mind it. Arterial ulcer is very painful, rather venous ulcer is painless. আরেকটা হলো কি নাম্বার অ্যান্ড শেপ। আর্টারিয়াল আলসার মেনি অ্যান্ড ইররেগুলার, আর ভেনাস আলসার ইজ সিঙ্গেল অ্যান্ড ওভাল শেপ, সিঙ্গেল এবং ওভাল শেপ। আর আর্টারিয়াল আলসার মেনি হতে পারে এবং ইররেগুলার হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো যে ডেপথ। আর্টারিয়াল আলসার ইজ ডিপ, পেনিট্রেটস টু দি ডিপ ফাসা। টিপ অফ দি টোজে আলসার হয়েছে, বাট ইট ইজ ডিপ অ্যান্ড ইট পেনিট্রেটস টু দি ডিপ ফাসা। বাট ভেনাস আলসার ইজ সুপারফিশিয়াল, ডাজ নট পেনিট্রেট ডিপ ফাসা, ঠিক আছে। অ্যানাদার থিং ইজ পিগমেন্টেশন। যখনই পায়ে কোনো আলসার দেখবে পেশেন্টের, অবভিয়াসলি উই শুড হ্যাভ টু লুক ফর দি পিগমেন্টেশন, বিকজ pigmentation is not a feature in case of a arterial ulcer, but it is a feature for the venous ulcer. Nature of the vessels. Peripheral pulse are weak or absent in case of arterial ulcer. Peripheral pulsations are weak or absent. এটা থাকবে তোমার arterial ulcer। আর তোমার পেরিফেরাল পালস ইউজুয়ালি প্রেজেন্ট থাকবে অ্যান্ড আর নর্মাল, ভেন্স আর ডাইলেটেড, ঠিক আছে। তাহলে ভেনাস আলসারে ওর পালসেশনটা ঠিক থাকছে, বাট ভেনটাকে একটু ডাইলেটেড থাকছে। আর আর্টারিয়াল আলসারে তোমার ওটাকে অ্যাবসেন্ট অর ভেরি স্লাগিশ থাকছে, ঠিক আছে, এবং উইক, এবং ভেন্সটা ডাইলেটেড থাকছে না সেখানে। তাহলে হচ্ছে এই কটা পয়েন্ট দিয়ে তুমি ইজিলি ডায়াগনোসিস করতে পারছো যে মাই পেশেন্ট ইজ সাফারিং ফ্রম হোয়েদার ইট ইজ আর্টারিয়াল আলসার অর ইট ইজ ডিউ টু ভেনাস আলসার। লোকেশন দিয়ে পেইন আছে কিনা, নাম্বার, সাইজ, শেপ, পিগমেন্টেশন আছে কিনা, নেচার অফ দি ভেসেলস ইনভলভ, এগুলো দিয়ে আমরা ইজিলি ডায়াগনোসিস করে ফেলতে পারছি। নাও ট্রিটমেন্ট। আমরা আগে যে ট্রিটমেন্টগুলো কথা বললাম যে উন্ড ড্রেসিং, তারপরে ডিব্রাইভমেন্ট করতে হবে, স্কিন গ্যাপিং করতে হবে, বাট সাথে আরেকটা জিনিস তোমাকে যোগ করতে হবে, ইমোবিলাইজেশন অফ দি ফুড ইন এ প্লাস্টার অফ প্যারিস posterior slab with a walking boot almost cures the ulcer within 2 to 3 weeks, provided the primary disease is also slab. Initial management should include deslabbing agents and surgical removal of the slab. তাহলে এখানে কথাটা তো দাঁড়ালো এটাই, আমরা উন্ডটাকে ড্রেসিং করছি, তারপরে ডিব্রাইভমেন্ট করছি, সব কিছু করছি, বাট ওই পার্টটা যদি আমি রেস্ট না দেই, ওই পা দিয়ে যদি আমি হাঁটতে থাকি, ওই পা দিয়ে যদি ওয়ার্ক করতে থাকি, দ্যাট ইজ ইফ ইউ কন্টিনিউয়াসলি ইউজিং দ্য অ্যাফেক্টেড সাইড, দেন ইট উইল বি ডিফিকাল্ট ফর হিলিং। সো ওই পার্টটাকে রেস্ট দিতে হবে, ইট ইজ দি ফার্স্ট অ্যান্ড ফান্ডামেন্টাল থিং। তাহলে ট্রিটমেন্টের ক্ষেত্রে যখনই তুমি আলসার নিয়ে ডিল করতে যাচ্ছ, ফার্স্ট অফ অল ইউ শুড টু মেক অ্যাডভাইস দি পেশেন্ট দ্যাট ইউ শুড হ্যাভ টু ইমোবিলাইজ দি পার্ট। রুগী যদি বলে যে হ্যাঁ আমি পা ইউজ করব না, ভালো কথা, আর না যদি সে অ্যাগ্রি করে, অথবা তোমার যদি মনে হয়ে থাকে যে দিস পেশেন্ট মে নট বি এবল টু ইমোবিলাইজ হিজ ডিজিজ পার্ট, বেটার একটা ব্যাক স্ল্যাব দিয়ে দাও। ডু ইউ নো হোয়াট ইজ ব্যাক স্ল্যাব? আসলে একটা ব্যাক স্ল্যাব দিয়ে দাও, তাহলে পেশেন্ট একটু কমফোর্ট থাকলো। উন্ডের ড্রেসিং করার সময় স্ল্যাবটা খুললে, ব্যাক স্ল্যাবটা খুললে আবার ড্রেসিং করে আবার মানে ব্যাক স্ল্যাব দিয়ে দিলে। দিস ইজ দি ফান্ডামেন্টাল থিংস ফর ট্রিটমেন্ট। ডায়াবেটিক ফুড আলসার। ডায়াবেটিক ফুড আলসারটা কিন্তু ব্যাপক, পেশেন্ট ভরা মাসে আমরা পেয়ে থাকি। এমন কোনো মাস নাই যে আমরা যারা সার্জারি প্র্যাকটিস করি 2-4টা ডায়াবেটিক ফুডের পেশেন্ট আমরা পাই না। তো আমি তো পাই, অন্য সার্জনরাও নিশ্চয়ই এরকমই পান, বাট বইতে কিন্তু ডায়াবেটিক ফুড আলসার সম্পর্কে ভেরি মিনিমাম লেখা আছে, নাকি খুঁজে খুঁজে দেখে এক কোনায় একটুখানি কয়েকটা লাইন লেখা আছে, আর লেখা নেই। কেন জানি না, যে দেশে বই লিখেছে ও দেশে ডায়াবেটিক ফুড আলসার আছে কিনা আই এম ইন ডাউট। বাট আমরা তো জানি যে ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা হ্যাভক মানুষের জন্য, দোজ হু আর সাফারিং ফ্রম ডায়াবেটিস। তো এখানে দেখো ডায়াবেটিক ফুড আলসারের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরসগুলো কি কি।
ডায়াবেটিক ফুড আলসারটা কাদেরকে হতে পারে, হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর ডেভেলপিং এ ডায়াবেটিক ফুড আলসার। এখানে একটু বলে নেই, ডায়াবেটিক পেশেন্ট হ্যাভিং আলসার ইন দেয়ার ফুডস ইজ কল্ড ডায়াবেটিক ফুড আলসার। এটার জন্য তোমরা কনফিউশন করো না যে স্যার ডায়াবেটিক ফুড আলসার বলতে আবার নতুন কি ধরনের আলসার নিয়ে আসলো স্যার, আমরা তো জেনেছি স্প্রেডিং আলসার, ক্রনিক আলসার, হিলিং আলসার, এখানে আবার ডায়াবেটিক ফুড আলসার স্যার আরেকটা ভ্যারিয়েন্টস আনলো কিনা। নো দ্যাট, patient having diabetes in their foods is called diabetic food ulcer. Okay, so কাদেরকে এটা হয়, usually have got some risk factors for development it. Number one is male above 50 years. Really, it is common to the males than female. Diabetes mellitus of more than 10 years duration. যে সমস্ত মানুষের ডায়াবেটিস মেলাইটাসটা মানে অনেক দিন ধরে আছে, ওভার 10 years, usually they may develop diabetic food ulcer. ব্লাড গ্লুকোজ লেভেল নট কন্ট্রোল, যারা ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোলে রাখতে পারে না, হয়তো ডিউ টু দেয়ার অ্যাপিটাইট মানে হ্যাবিট অর নেগলিজেন্সি, হোয়াট এভার দ্য থিং, পেশেন্ট শুড রিমেইনস ইন আনকন্ট্রোল ডায়াবেটিক মানে ব্লাড সুগার লেভেলে। আরেকটা কি থাকছে, তাদেরকে পেরিফেরাল নিউরোপ্যাথি থাকছে, আর থাকছে অ্যাবনর্মাল স্ট্রাকচার অফ দি ফুড। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তাদের পা তো পাই আছে, আঙুল পাঁচটাই থাকে, ওই পা দিয়ে তো তারা ওয়াক করে, তাহলে অ্যাবনর্মাল বলছি কেন? ডেফিনেটলি বিফোর ডেভেলপিং দ্য আলসার দে আর ডেভেলপ সাম স্ট্রাকচারাল ডিফর্মিটি, আমি সেটা পরে আলাপ করছি। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকবে, স্মোকিং অ্যান্ড হাইপারটেনশন ইজ অ্যান আদার অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর ফর ডেভেলপিং ডায়াবেটিক ফুড আলসার। আরেকটা হলো কি, ইনক্রিজ লেভেল অফ লিপিডস, তাহলে লিপিড প্রোফাইল করলে আমরা দেখবো যে এটা অ্যাবনর্মাল থাকবে। আর হচ্ছে কি জেনেটিক ফ্যাক্টর, তাহলে এইগুলো হচ্ছে দিস আর দি রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপিং অফ ডায়াবেটিক ফুড আলসার। ডায়াবেটিক পেশেন্টস আর মোর প্রন টু ডেভেলপমেন্ট ফুড আলসার্স ইন দেয়ার ফুড বিকজ অফ দি ফলোইং রিজনস। তাহলে এখন আমরা ডায়াবেটিক ফুড আলসারের রিস্ক ফ্যাক্টরটা পেয়েছি, বাট হাউ দি ডায়াবেটিক ফুড আলসার ডেভেলপস, ইটস ইম্পর্টেন্ট থিং মেনশন করো। নাম্বার ওয়ান ইজ নিউরোপ্যাথি।